ইভান ছাদের নিচের দিকে তাকিয়ে দেয় ইয়ানার শরীর রক্তাক্ত হয়ে গেছে। সেটা দেখে ইভানের মনে মায়া হয় না, বরং ওর ছাদ থেকে চলে আসতে তখন নাতাশা তার হাত ধরে ফেলে। নাতাশা আজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উচ্চ গলায় রাগ দেখিয়ে বলে, ভাইয়া তুমি কি করলে এটা? ইনায়াকে ধাক্কা কেন দিলে? ও ছাদ থেকে পড়ে গেছে, ওর শরীর থেকে রক্ত পড়ছে, ও মারা যাবে। নাতাশা কথা শুনে ইভানের মনে কোনো পরিবর্তন দেখা যায় নাই, বরং সে মনে তৃপ্তি নিয়ে তার বোনকে উদ্দেশ্য করে বলে, দেখ নাতাশা, তোর ইয়ানা আমার কেউ হয় না, তাই ওর শরীর রক্তাক্ত হোক বা ও মারা যাক, তাতে ও আমার কিছু যায় আসে না। ইভান কথাটা বলে দ্রুত পায়ে হেঁটে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নাতাশা রাগ হচ্ছে নিজের ভাইয়ের ওপর, কিন্তু তা এখন রাগ দেখালে হবে না, বরং ইয়ানাকে বাঁচাতে হবে। তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। নাতাশা তাড়াতাড়ি করে তার বাবা মাকে ডাক দিতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। অরুণা বেগম আর মিলন সাহেব নিজেদের রুমে বসে পারিবারিক কথা বলছিল। হঠাৎ করে নাতাশার চিৎকার শুনে তারা আতঙ্কিত হয়ে যায়। অরুণা বেগম তাড়াতাড়ি নিজের রুম থেকে বেরিয়ে আসে, অন্যদিকে নাতাশাও ছাদ থেকে নেমে আসে। অরুণা বেগম নিজের মেয়েকে এমন তাড়াতাড়ি করে নিচে আসতে দেখে অবাক হয়। অরুণা বেগম বলে, কি হয়েছে নাতাশা? এমন চিৎকার করে সবাইকে ডেকে যাচ্ছ কেন? কি হয়েছে? নাতাশা তো দ্রুত নিচে নামার কারণ তার মুখ দিয়ে কোনো কথা আসছে না, বরং সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। নাতাশা কান্না করে দিয়ে বলে, আম্মু, আম্মু, ইনায়া। কি হয়েছে ইনায়া? ইনায়া কোথায় নাতাশা? আম্মু, ইনায়া ছাদ থেকে পড়ে গেছে। হোয়াট? অরুণা বেগম যে কি বলবে সেটা অবধি ভুলে গেছে, তবে নাতাশা দৌড়ে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। ইনায়া যেখানে পড়ে গেছে সেখানে যায়। নাতাশা এরপর বাড়ির গার্ড দারোয়ান সবাইকে ডাক দেয়। নাতাশা গিয়ে ইনায়ার মুখ উঁচু করে তুলে দেখে ওর কপাল থেকে অবিরাম রক্ত পড়ছে, তবে চেহারার কোনো সমস্যা হয় নাই, কারণ এই কাজ আসল না, বরং বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। তবে চৌধুরী বাড়ির ছাদ বেশ উঁচুতে অবস্থিত, যার জন্য ইনায়ার শরীরে অনেক ক্ষতি হয়েছে। অরুণা বেগম সেখানে উপস্থিত হয়। নাতাশার কোলে সে ইনায়া রক্তাক্ত শরীর দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মিলন সাহেবের কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে। এরপর দারোয়ান এবং সকলে সাহায্য নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যায়। অরুণা বেগমের চারপাশে কী ঘটছে উনি তাই ভুলে গেছে, শুধু চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছে। মিলন সাহেব ডক্টরকে ডাক দেন, ওনার গলা কাঁপতে থাকে, তবুও ডক্টরের সাথে কথা বলে তাকে বাড়িতে আসতে বলে। ডক্টর অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে এসে পৌঁছায়। এরপর চিকিৎসা শুরু করে দেয় অরুণা বেগম। বাড়ির ভিতরে আসে, এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করে, ডক্টর আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? আমার মেয়ে কি আমাকে ছেড়ে চলে যাবে ডক্টর? চৌধুরী বাড়ি পারিবারিক ডক্টর, উনি তাই সব ঘটনা জানে। অরুণা বেগম যে ইনায়াকে কত ভালোবাসে সেটা ওনার অজানা না, তবে এখন যা অবস্থা ডক্টর কিছু বলতে পারছে না। ইনার শরীরে কাঁচ ফুটে গেছে আর এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ অনেক সমস্যা হয়েছে। তবে ডক্টর শান্ত হয়ে বলে, ম্যাম টেনশন করবেন না, ইনা ঠিক হয়ে যাবে। দেখবেন উপরওয়ালা কখনো আপনার মেয়ে থেকে আপনাকে দূর করবে না। ওনার উপর বিশ্বাস রাখেন অরুণা ম্যাম। ডক্টরের কথাটা অরুণা বেগমের পছন্দ হয়েছে, তবে উনি কেন শিওর হয়ে বললেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে? মিলন সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারে। ইনায়া যে অরুণা বেগমের জন্য কি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। মিলন সাহেবের নিজের ভীষণ কষ্ট হচ্ছে, তবে তার শক্ত থাকতে হবে, পরিস্থিতি সামলে রাখতে হবে, কারণ যদি দুর্বল হয়ে যান তাহলে অরুণা বেগমকে কেউ সামলে রাখতে পারবেন না। মিলন সাহেব এগিয়ে গিয়ে অরুণা বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে, অরুণা কিছু হবে না আমাদের ইনায়ার, শুধু একটু ব্যথা পেয়েছে, ও দেখবে সব ঠিক হয়ে যাবে। অরুণা বেগম যেন
আর নিজেকে শান্ত রাখতে পারে নাই। স্বামীর বুকে মাথা রেখে অজরে কান্না করে দেয়। মিলন সাহেবের নিজেও কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ মানুষ কি চাইলেও কান্না করতে পারে? মিলন সাহেবের স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অরুণা বেগম বলে, মিলন, বিশ্বাস করো, ইনার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। ও আমার শুধু মেয়ে না, বরং আমার কলিজা। ওর শরীরে একটি আঘাত আমার কাছে মৃত্যুর সমান কষ্ট। মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারবো না মিলন। আমার ইনায়াকে আমার সুস্থ চাই মিলন। মিলন সাহেব নিজেও ইনায়ের এমন অবস্থা সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে ইনায়াকে সে নিজের মেয়ের মতো বড় করেছে, আর আজ সেই ইনায়া তার সামনে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাবা হিসেবে। এটাই উনি কেমন করে মেনে নেবেন? মিলন সাহেব বলে, আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে পারবে না, অসম্ভব। ডক্টর ইনায়ের শরীরে রক্ত বন্ধ করতে পেরেছে, তবে এখনও জ্ঞান ফেরাতে পারে নাই। আর কোনো দিন পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে, কারণ নিচের দিকে পড়ে যাওয়ার কারণে মাথার পিছনে বেশ জোরে ব্যথা লেগেছে তার, যার ফলে ও হয়তো কোমায় চলে গেছে। ডক্টর রুম থেকে বের হয়ে আসে। অরুণা বেগম আর মিলন সাহেব ছুটে আসে। অরুণা বেগম এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার মেয়ের? ও সুস্থ হয়ে গেছে তাই না? আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই। বলুন, সুস্থ হয়ে গেছে ইনায়া তাই না? অরুণা বেগমের কষ্ট থেকে ডক্টর বেশ খারাপ লাগছে, তবে সত্যি ঘটনা বলা উচিত ওনার। ডক্টর বলে, সরি ম্যাম, আমরা ইনায়ার শরীরে রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু ওনার জ্ঞান ফেরাতে পারিনি। হয়তো মাথা আঘাত লাগার কারণে উনি কোমায় চলে গেছেন। ডক্টর কথাটা বলে দিয়েছে, কিন্তু অরুণা বেগমের মনে সেটা তীরের মতো বিঁধে গেছে। ইনা কখনো তার সাথে কথা বলবে না, যা উনি মেনে নিতে পারেন না। অরুণা বেগম বলে, আমার মেয়ে কখনো আমার সাথে কথা বলবে না, সেটা কি বিশ্বাস করা যায় ডক্টর? ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর। ওর মুখে মামনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না। আপনার যত টাকা দরকার সব নিয়ে যান, কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দেন ডক্টর। দয়া করুন ডক্টর। অরুণা বেগমের যেন ডক্টরের কষ্ট লাগছে, তবে যা সত্যি সেটা বলতে হবে ওনাকে। ডক্টর কথাটা বলে আবার রুমে চলে যায়। অরুণা বেগম কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। মিলন সাহেব নিজেও তার কানকে বিশ্বাস করতে পারছে না। উনিও কথাটা শুনে দুপা পিছিয়ে যান। অরুণা বেগম বলে, আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না। ও আমার সাথে কথা না থাকতে কখনো পারবে না, অসম্ভব। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু ইনায়া জ্ঞান ফিরে আসে নাই। অরুণা বেগম অনেক কান্না করেছে, তবে কোনো কিছু হয় নাই। ইভান একেবারের জন্য হলেও ইনায়াকে দেখতে আসেনি, বরং সে এতদিন নিজের ছোটবেলা বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে পার্টি করেছে, ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে। আজকে ইভান বাড়িতে ফিরে আসে। সে সুন্দরবনে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, যেখানে এক সপ্তাহ এনজয় করেছে। নাতাশা রান্না করছে, কারণ অরুণা বেগমের শরীর একদম ভালো না। ইনায়ার চিন্তায় খাবার দাবার বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে বাড়ির দরজা বেল বেজে ওঠে। নাতাশা রান্না করা রেখে দরজা খুলে যায়। এরপর দরজা খুলে দেখে সামনে ইভান দাঁড়িয়ে আছেন। তার মন মেজাজ বেশ ফুরফুর। নাতাশাকে দেখে ইভান বলে, সুন্দরবন থেকে তোর জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি, চল ভিতরে যা, তোকে সব দেখাবো। ইভানের হাসি মুখ নাতাশা সহ্য হয় না। সে কোনো কথা না বলে চলে আসে। ইভান পিছন পিছন আসে। ছাদ থেকে ইয়ানাকে ধাক্কা যে ইভান দিয়েছে সেটা এখনও অবধি কেউ জানে না। নাতাশা কাউকে বলেনি, তবে নিজে ভাইয়ের ওপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে, কারণ তার ভাইয়ের এতটা জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে খুব ঘৃণা হয় ইভানের জন্য। ইভান বলে, আচ্ছা বাড়িতে মানুষ এত কম কেন? আব্বু আম্মু কোথায়? আব্বু অফিসে গেছে আর আম্মু রুমে আছে, আর ইনায়া কোমায়, ওর জ্ঞান ফিরেনি। এই ইনায়ার কথা জানতে চাই না আমি। ও যদি মারা যায় তাহলে ও আমার কিছু যায় আসে না। ইভানের কথাটা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, কারণ ইনায়াকে সে তার বন্ধুর মতো দেখেছে।
ছোটবেলা থেকেই তারা সমবয়সী থাকার কারণে একসাথে পড়াশোনা করেছে, খেলা করেছে। আজকে ইভান তার সাথে এমন করেছে সেটা নাতাশা মেনে নিতে পারেনি। নাতাশা রাগী কণ্ঠে বলে, ভাইয়া ইনায়া মারা গেলে তোমার কষ্ট হবে না, কারণ তোমার মধ্যে কোনো মন বা মনুষ্যত্ব বলতে কিছুই নেই। আরে মানুষে তো একটা পশুকে খুন করার আগে তার কষ্ট হয়, কিন্তু তোমার হয় নাই, কারণ তুমি মানুষ নাও, অমানুষ হয়ে গেছো। তোমার মধ্যে কোনো মানুষত্ব নাই। ছি। হ্যাঁ, আমি অমানুষ, কারণ ওই ইনায়ার ওপর আমার কোনো ফিলিংস নাই। ওকে ঘৃণা করি আমি। ভাইয়া, তুমি সেই দিন ইনায়াকে ছাদ থেকে ফেলে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছ। কালকে দেখা যাবে নিজের বোনকেও খুন করে ফেলবে। নাতাশা কথা শেষ হওয়ার আগে হঠাৎ করে একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ শুনে ইভান আর নাতাশা পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে অরুণা বেগম দাঁড়িয়ে আছে, ওনার হাত থেকে গ্লাস ভেঙে গেছে। নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে, আম্মু তুমি এখানে? কোনো কিছু কি দরকার তোমার? অরুণা বেগম কোনো কথা শোনে না, বরং সে নাতাশার হাত সরিয়ে দিয়ে সামনে দাঁড়ায় ইভানের। ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো শক্তি নেই, মনে হচ্ছে ওনার গলা হাড় দেখা যাচ্ছে। এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের। অরুণা বেগম বলে, নাতাশা এটা কি বলল ইভান? তুমি কি সত্যি ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ? ইনায়া কোমায় চলে যাওয়ার পিছনে কি তোমার কোনো হাত আছে ইভান? ইভান তার মায়ের কথা শুনে একটু অদ্ভুত রিয়াকশন দেয়, যেখানে তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না। ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয়, আমি ইনায়াকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ওই মেয়েকে খুন করার ইচ্ছে ছিল, কিন্তু বেঁচে গেছে। যদি মরে যেত তাহলে আরও ভালো হতো। ইভানের শান্ত স্বরে বলা কথাটা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগে ঝড় তুলে। অরুণা বেগমের শরীরের সব শক্তি দিয়ে ইভানের গালে থাপ্পড় দেয়, যার দাগ স্পষ্ট ফুটে ওঠে ইভানের গালে। নাতাশা নিজেও চমকে যায়। ইভানের নিজের গালে হাত দেওয়া আগে আরেকটা থাপ্পড় পরে ওর গালে। অরুণা বেগম অগ্নি চোখে তাকিয়ে গর্জন করে বলে, তোমার সাহস কি করে হয়? তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলে। তোমার জন্য ইনা আজকে কোমায় চলে গেছে। আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করছো? তুমি একটা খুনি ইভান। আজ প্রায় 15 বছর পর অরুণা বেগম আবার নিজের ছেলের গালে থাপ্পড় দিলে। অরুণা বেগমের শরীরে রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। এবার নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। আজকে আবার ওই ইনায়ার জন্য তার মায়ের কাছ থেকে থাপ্পড় খেতে হয়েছে। তা ইভান বলে, হ্যাঁ আম্মু, আমি খুনি হই, ইনায়ার খুনি। ওই মেয়ের জন্য আমার জীবন থেকে সব সুখ নষ্ট হয়ে গেছে। ওই মেয়েকে আমি ঘৃণা করি। ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছি ওকে, কিন্তু একটুর জন্য বেঁচে গেছে। তবে পরের বার ওকে সত্যি খুন করে ফেলবো আমি। ইভানের কথা শুনে অরুণা বেগম সত্যি অবাক হয়। তার ছেলে হয়ে কেন মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে ভাবতে পারে নাই। 15 বছর ইভান রাগ কমে নাই, বরং সেটা সময়ের সাথে সাথে ঘৃণা জন্ম দিয়েছে। অরুণা বেগম বলে, ইভান কেন ঘৃণা করো তুমি? ইনায়াকে কি করেছে ও তোমার সাথে? আম্মু, ইনায়া আমার যা ক্ষতি করেছে সেটার জন্য কেউ করে নাই। ওর জন্য আজকে আমার মা আমার থেকে দূরে সরে গেছে। নিজের পরিবার থেকে 15 বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। যদি ইনায়া আমার জীবনে না আসতো তাহলে এত কিছু হতো না। তাই ঘৃণা করি ওকে। তার জন্য কি তুমি ইনায়াকে খুন করার চেষ্টা করবে ইভান? হ্যাঁ করব, অবশ্যই করব। ওকে আমি মেরে ফেলতে চাই। ইনায়া তোমার বউ হয় ইভান। অরুণা বেগমের কথা শুনে ইভান হাসে আর বলে, যেখানে বিয়েই আমি মানি না সেখানে ইনায়াকে বউ হিসেবে কি করে মেনে নিব? ইনায়ার নামটা আমার কাছে ঘৃণিত। নামে ওকে দেখলে আমার শুধু ঘৃণা লাগে। হাসপাতালে ইনায়ার চিকিৎসা হচ্ছে। এখন ওর অবস্থা ভালো। বিদেশ থেকে সবচেয়ে বড় ডক্টর ওর জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 3 দিন আগে ইনায়ার মাথায় একটা অপারেশন করা হয়, যার কারণে ওর শরীর এখনও সুস্থ, তবে কোমা থেকে
বের হয় নাই সে। হাসপাতাল থেকে অপারেশন শেষ করে ওকে কালকে বাড়িতে নিয়ে আসা হয়। জানালা দিয়ে মিষ্টি রোদ আছে ইনায়ের রুমে। ওর চোখ খুলে আস্তে আস্তে করে চোখ খুলে দেখে সে তার রুমে আছে, তবে আশেপাশে কেউ নেই। ইনায়া নিজের মাথা হাত ধরে উঠে বসে। টেবিলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে দুপুর বাজে। এরপর মাথা ধরে বিছানা থেকে উঠে বসে। তার কাবার থেকে ফোন বের করে সেখানে দেখে তার তারিখ দেখে সে চমকে যায়। ইনায়া বলে, আমার যতদূর মনে পড়েছে আমি 1 তারিখ ছাদ থেকে পড়ে যাই, কিন্তু আজকের তারিখ দেখাচ্ছে 7। তাহলে কি আমি 7 দিন অজ্ঞান ছিল? ইনার মনে পড়ে সেদিন ছাদে থাকা ছেলেটার কথা। সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু সেই ছেলেটার পরিচয় কি, এই বাড়িতে কি করছে সেটা ইনা জানে না। আশেপাশে অরুণা বেগম বা নাতাশাকে দেখতে পায় না সে। ইনায় বলে, মামুনি কোথায়? ভালো বাবা কোথায়? আমি এতদিন ধরে অজ্ঞান ছিলাম, নিশ্চয় মামুনি অনেক টেনশন করেছে আমার জন্য। আমাকে মামুনির কাছে যেতে হবে, কিন্তু মাথায় এমন ব্যথা কেন করছে? ইনায়া মাথা হাত দিয়ে দেয়ালে হাত দিয়ে বাইরে যায়। অন্যদিকে ইভান আর অরুণা বেগমের ঝগড়া এখনও থামে নাই, বরং সেটা বেড়ে গেছে। অরুণা বেগম বলে, ইভান, তোমার আর ইনায়ের বিয়ে হয়েছে। ইনায়া তোমার বউ, সেটা তুমি ভুলে যেতে পারো না। আইনিভাবে ইনায়া তোমার বিবাহিত স্ত্রী। আম্মু, তুমি ভুলে যেও না, ইনায়া আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমরা দুজনে নাবালক ছিলাম। সে আইনি কোনো বৈধতা নেই আমাদের বিয়ের। তবে ইসলামী শরিয়াতে ইনায়া আমার বউ, আর আমি সেখান থেকে মুক্তি দিতে চাই। ওকে তালাক দিব আমি। অরুণা বেগম ইভানের কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে ইয়ানার মাথায় প্রচুর ব্যথা করছে, কিন্তু বাড়ির সবাইকে সে দেখতে চায়। ইনায়া শুনতে পায় বাড়ির ড্রয়িং রুম থেকে মামুনির শব্দ শোনা যাচ্ছে, তাই ইয়ানা সেখানে যায়। নাতাশা, অরুণা বেগম আর ইভান প্রত্যেকে এখন তাদের কথা নিয়ে বিজি, যার জন্য সিঁড়ির দিকে কারো খেয়াল নেই। ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ওর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে, তবে মামুনিকে দেখে সে সব ভুলে যায়। ইনায়া যখন তার মামুনিকে জড়িয়ে ধরতে যাবে, তখনও সেই দিনের ধাক্কা ছেলেটাকে দেখে। অরুণা বেগম বলে, ইভান, তুমি কিন্তু অতিরিক্ত করছো এখন। না আম্মু, অতিরিক্ত এখন করব। ইভান নিজের মায়ের কাছে যায়। এরপর একটু দুষ্টু হাসি দিয়ে বলে, আমি ইভান চৌধুরী, নিজের সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিজের বিবাহিত স্ত্রী ইশতিয়াক জান্নাত ইনায়াকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকের পর থেকে ইনায়ার সাথে আমার ইসলামী শরিয়তের মতে কোনো সম্পর্ক নেই। ইনায়ার সাথে আমি সকল ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। ইভানের কথায় চৌধুরী বাড়ি নীরব হয়ে যায়। অরুণা বেগম নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে, তবে ইভান হাসতে থাকে। ওর মন আজ খুশি, অনেক খুশি। নাতাশা খেয়াল করে পিছনে ইনায়া দাঁড়িয়ে আছে। সেটা দেখে নাতাশা অবাক হয়ে বলে, ইনায়া,